আসসালামু আলাইকুম। 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা এই মুহূর্তে খুবই ব্যস্ত সময় পার করছো, কারণ তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। পরীক্ষার রাত্রিতে অনেক কিছু পড়া পসিবল হয়ে ওঠে না। সে কথা মাথায় রেখেই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য ক্যাডেট কলেজ সহ দেশের টপ গ্রেড ইনস্টিটিউশনগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস এবং তার সাথে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলোর অ্যানালাইসিস করে আমি একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করেছি। আশা করি তোমরা যদি এই সাজেশনটি ফলো করো তাহলে শতভাগ পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। চলো আমরা সাজেশনটি দেখি। সাজেশনটি শুরু করার পূর্বে একটি ইনস্ট্রাকশন তোমাদের সাথে শেয়ার করতে চাই। বিগত বছরগুলোতে এবং টেস্ট পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলো আমি স্টার চিহ্নিত করার মাধ্যমে এখানে সাজেশন আকারে দিয়েছি। এক্ষেত্রে সাজেশন রেটিংয়ে যেগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি 3 স্টার দিয়েছি, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ 2 স্টার এবং একেবারেই কম গুরুত্বপূর্ণগুলোকে আমি 1 স্টার দিয়ে চিহ্নিত করেছি। এই বিষয়টি প্রত্যেকটি আইটেমের সাথে যাবে, আশা করি বুঝতে পেরেছ। আমাদের প্রথম আইটেমটা হচ্ছে গ্রামারের কোয়েশ্চেন 1, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। এখানে তোমাদের জন্য টপ 20 উইথ ক্লুজ আমি বাছাই করেছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পেরেছো। পাশাপাশি আমি সোর্সও দিয়েছি এবং রেটিংও দিয়েছি। ওকে, এইবার এই প্রশ্নটির একটু প্রস্তুতি নির্দেশনা নিয়ে কথা বলবো। বিগত বিভিন্ন সালের বোর্ড এক্সাম আর ক্যাডেট কলেজ সহ সেরা স্কুলসমূহের প্রশ্নপত্র বিশ্লেষণ করে পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ 20 উইথ ক্লুজ দেওয়া হয়েছে। তবে সর্বোচ্চ যদি কমনের জন্য পেতে চাও তাহলে প্রথমে এগুলো তো পড়ে শেষ করবা, তারপর আরও পাশাপাশি আরও কিছু ইম্পর্ট্যান্ট উইথ ক্লুজ পড়ে নিতে হবে। এক্ষেত্রে নিজ নিজ বোর্ডের 2024 সালের প্রশ্নটি বর্জন করা যেতে পারে। অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে ঢাকা বোর্ডের 2024 সালের প্রশ্নটি বর্জন করা যেতে পারে, আর যদি কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী হও তাহলে কুমিল্লা বোর্ডের ঠিক একই 2024 সালের প্রশ্নটি বর্জন করা যেতে পারে। এখানে আরেকটি কথা বলে রাখি, প্রত্যেকটি আইটেমেই কিন্তু দেখা যাবে যে অন্য আরেকটা আইটেমের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ফর এক্সাম্পল, এখানে উইথ ক্লুজ আছে, এটা কিন্তু উইদাউট ক্লুজের জন্য আসতে পারে, ইভেন ম্যাচিং আকারেও আসতে পারে, অথবা সাফিক্স প্রিফিক্সেও কিন্তু এই টপিকটা আসতে পারে। আশা করি বুঝতে পেরেছ। আমাদের দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ। এখানে 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে এখানে 2 নম্বর কোয়েশ্চেনে কোনো ক্লু থাকবে না, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানেও আমি টপ 20 তোমাদের জন্য বাছাই করেছি সোর্স সহ, যেন খুঁজে পেতে তোমাদের সুবিধা হয়। ওকে, প্রস্তুতির নির্দেশনা একই, শুধু সুপার টিপসটা একটু লক্ষ্য করো। এই প্রশ্নগুলো যেহেতু ক্লু নেই এই জন্য উপযুক্ত সুইটেবল ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা তুলনামূলক যেহেতু একটু কঠিন, যে তোমাদের কাছে লাগে, উপরে যেহেতু ক্লু থাকে না, সেই জন্যই স্বাভাবিকভাবেই একটু সহজ টপিক, লেসনমূলক এইরকম প্যাসেজ তোমাদের জন্য আসতে পারে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার কোয়েশ্চেন নং 3, সাবস্টিটিউশন টেবল। এখানেও টপ 20 তোমাদের জন্য বাছাই করা হয়েছে। স্ক্রিনশট দিয়ে নাও, সোর্স সহ আছে, রেটিংও পাশাপাশি আছে। ওকে, এই প্রশ্নটার একটু প্রশ্ন পরিচিতিটা একটু পড়ব, কারণ হচ্ছে তোমরা জানো যে ইংলিশ ফার্স্ট পেপারেও কিন্তু এরকম টেবল আছে। ওইটার সাথে এটার বেসিক পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে খুবই অল্প, যে ওইখানেও 3টা কলাম থাকবে, এখানেও কি 3টা কলাম, বাট এইখানের কলামগুলো সচরাচর এরকম থাকবে যে আমরা জানি বেশিরভাগ সেন্টেন্স তৈরি হয় এইভাবে, যে সাবজেক্ট প্লাস ভার্ব
প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো আমরা দেখতে পাই এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে নিলাম। সাবজেক্টটা থাকবে, সাবজেক্ট অংশটা থাকবে কলাম এতে, ভার্ব অংশটা থাকবে কলাম বিতে, এবং অবজেক্ট সহ যে এক্সটেনশন এটা থাকবে কলাম সি। যদিও এখানে কলাম এ এবং কলাম বি সি নামে কিছু লেখা থাকবে না, কিন্তু তোমাকে ধরে নিতে হবে এই জায়গাটাতে বেসিকলি থাকবে সাবজেক্ট অথবা সাবজেক্ট নাউন, সাবজেক্ট ফ্রেজ, আর এটা তো ভার্বের জন্যই ফিক্সড, এবং এই অংশটা তো বুঝতেই পারছো অবজেক্ট প্লাস এক্সটেনশন। কিন্তু ফার্স্ট পেপারের অংশটা হচ্ছে যে এই ফার্স্ট কলামটাতে সাবজেক্ট প্লাস ভার্ব দুটো একসাথেও থাকতে পারে। ইভেন দেখা যায় যে সেকেন্ড নাম্বার কলামটাতে সাবজেক্ট প্লাস ভার্ব একসাথে থাকতে পারে, আবার এই প্রথম যে কলামটা এখানে এক্সটেনশন থাকতে পারে, অর্থাৎ এই জায়গাটা মিক্স আপ থাকে। কিন্তু সেকেন্ড পেপারে কলামগুলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটুকুলো ভাগ ভাগ থাকে। এটি হচ্ছে বেসিক পার্থক্য। আরেকটু আছে পার্থক্য, সেটা হচ্ছে এখানে অনেক সময় নাম্বার থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি নাম্বার না থাকে তাহলে পূর্ণাঙ্গ 5টি সেন্টেন্স তৈরি করে তুমি ABC নিচ থেকে নাম্বার দিবা, অথবা রোমান সংখ্যায় নাম্বার দিয়ে সিরিয়াল দিয়ে লিখে নিবা। এখানে একটা প্রশ্ন অনেক শিক্ষার্থী আমাকে করে যে স্যার 5টি সেন্টেন্স লিখে দিলেই হবে কিনা, নাকি আমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, মানে ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এই ক্ষেত্রে একটু কথা বলে রাখি যে মূলত এই প্রশ্নটার ফোকাসটা হচ্ছে তুমি সঠিকভাবে সেন্টেন্স মেক করতে পারছো কিনা, এটি হচ্ছে মেইন ফোকাস। অতএব কোনো শিক্ষার্থী যদি 5টি সেন্টেন্স এলোমেলো করেও যদি লিখে কিন্তু তার সেন্টেন্সগুলো যদি সঠিক হয়, তাহলে আমরা ওই ধারাবাহিকতাটাকে বেশি প্রাধান্য দিই না, আমরা কারেক্ট দিয়ে দিই। তবে সিকোয়েন্স বা ধারাবাহিকতা মেনটেন করে লেখাটা হচ্ছে উত্তম, বেস্ট। আশা করি বুঝতে পেরেছো। এখানেও কিন্তু লেসন এবং সমসাময়িক টপিক আসতে পারে। ওকে, এইবার আমরা দেখব কোয়েশ্চেন নং 4, রাইট ফর্ম অফ ভার্ব। এখানেও দেখো টপ 20টা দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আশা করি তোমরা নিয়েছো। এইবার আমরা এটার প্রস্তুতি নির্দেশনা প্রায় একই। এবার আমরা দেখব সুপার টিপস। এই টপিকটি অনেক শিক্ষার্থী বলে যে আমাদের কাছে কঠিন লাগে। এটার মেইন কারণটা হচ্ছে যে তারা বুঝতে পারে না যে প্রদত্ত প্যাসেজটা, মানে যে প্যাসেজটা প্রশ্নে দেওয়া হয়েছে এটা কোন টেন্সে আছে। তাই প্রথমেই একজন শিক্ষার্থীকে দেখতে হবে প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে। এটা বুঝেই কিন্তু গ্যাপগুলো ফিল আপ করতে হবে, এবং গ্যাপগুলো ফিল আপ করার সময় অবশ্যই প্রতিটি লাইনের টেন্স এবং গ্রামার এই বিষয়গুলো সূক্ষ্মভাবে খেয়াল করে কিন্তু উত্তর করতে হবে। সঠিক ফর্মটা, বিশেষ করে সঠিক ফর্মটা শুধু লিখে উত্তর করতে হবে, এখানে প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। আত্মবিশ্বাস নিয়ে পড়ো, ইনশাল্লাহ হতাশ হবে না। ওকে, এইবার আমরা দেখব কোয়েশ্চেন নং 5, ন্যারেশন। এখানেও তোমাদের টপ 20 ন্যারেশন দেওয়া হয়েছে, স্ক্রিনশট দিয়ে নাও, সোর্স সহ আছে। এই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে অবশ্যই বিগত বোর্ডগুলো প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, ইনশাল্লাহ তাতেই কমন পড়বে আশা করি। এই হচ্ছে কোয়েশ্চেন নং 6, যেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, সবচেয়ে বেশি মার্ক এখানে। এই ক্ষেত্রে এখানেও টপ 20 দেওয়া হয়েছে, তোমরা এটা ছবি স্ক্রিনশট দিয়ে নাও তোমাদের পড়ার সুবিধার্থে। সুপার টিপস একটু নিয়ে কথা বলতে চাই। লক্ষ্য করো যে এই প্রশ্নটা আমি দেখেছি বেশিরভাগ প্রযুক্তি বিষয়ক এবং সমসাময়িক বিষয় নিয়ে আসে। মজার ব্যাপার হলো বিগত বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন এর টপিকগুলো বারবার পরের বছরগুলোতে এসেছে। যেমন ইন্টারনেট, একই একটা টপিক বারবার পরের বছরগুলোতে আসছে। কারাপশন, কম্পিউটার ইত্যাদি টপিকগুলো কিছুটা পরিবর্তন করে বারবার পরের বছরগুলোতে এসেছে। তাই বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এবার আমরা দেখব কমপ্লিটিং সেন্টেন্স। এখানেও কিন্তু টপ 20 আছে, স্ক্রিনশট দিয়ে নাও। আশা করি তোমরা নিতে পেরেছ। এই প্রশ্নটার আমি প্রস্তুতি নির্দেশনাটাও একটু পড়ব এবং পাশাপাশি তোমাদের সুপার টিপসটা একটু দেখাবো। এনিওয়ে, এই প্রশ্নটা কিন্তু দুইভাবে আসতে পারে পরীক্ষায়।
একটা হচ্ছে যে ডিটাচড সেন্টেন্স আকারে, মানে আলাদা আলাদা বাক্য, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের টপিক মানে বিষয়ের কোনো মিল থাকবে না, ছাড়া ছাড়া বাক্য। আবার একটা নির্দিষ্ট টপিকের উপরেও আসতে পারে। ফর এক্সাম্পল কারাপশন, দুর্নীতির উপরেই 5টা বাক্য, অসম্পূর্ণ বাক্য আসতে পারে। যেভাবেই আসুক না কেন, তোমার কাজটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার এবং অর্থের সঙ্গতি রেখে তুমি কন্ডিশনালস, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল ব্যবহার করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করবে। ফলে শিক্ষার্থীদের অ্যান্সার কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। তোমার যদি স্ট্রাকচার এবং অর্থের মিল থাকে তাহলে অবশ্যই তুমি যথাযথ নাম্বারেই পাবে। আর একটা কথা এখানে বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু তোমাকে পুরোটা তুলে যে অংশটুকু তুমি উত্তর করবে সেটা নিচে আন্ডারলাইন করে দিতে হবে। এখানে আরেকটা বিষয় যে তোমাদের গ্রামারের যে 11টা আইটেম আছে তার মধ্যে এই যে কমপ্লিটিং সেন্টেন্স আর হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, এই 2টা আইটেম কিন্তু তুলে তারপর অ্যান্সার লিখতে হবে, আর বাকিগুলো শুধু অ্যান্সার লিখলেই হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। কোয়েশ্চেনিং 8 হচ্ছে প্রিফিক্স সাফিক্স। এটার নির্দেশনা একেই। সুপার টিপসটা বলি যে প্রত্যেকটা গ্যাপের পাশে যে রুট ওয়ার্ড থাকবে, এই রুট ওয়ার্ডের পুরো প্যাসেজটার মিনিং এবং পার্টস অফ স্পিচ খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা হচ্ছে বেসিকলি পার্টস অফ স্পিচের উপর ফোকাস করা। আমরা জানি যে টিজি মানে দ্যাট মিনস ট্র্যাডিশনাল গ্রামার, আবার অনেকেই বলতে পারে টিজি মিনস টিচার্স গাইড, আমি এটা মিন করছি না। ট্র্যাডিশনাল গ্রামারে কিন্তু পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, আর মডার্ন গ্রামার এমজি হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে 9 প্রকার। যাই হোক, এই পার্টস অফ স্পিচগুলোর মধ্যে কেবলমাত্র নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই 4টা পার্টস অফ স্পিচের বাইরে কিন্তু এখানে কোনো অ্যান্সার হবে না। অতএব তুমি যদি এই 4টা পার্টস অফ স্পিচের পজিশন এবং পুরো টেক্সটের বাংলা অর্থটা তুলতে পারো তাহলে তুমি উপযুক্ত প্রিফিক্স অথবা সাফিক্স কিংবা প্রিফিক্স সাফিক্স উভয়টা দিয়েই তুমি যুক্ত করে কিন্তু সহজেই উত্তর করতে পারবে। এখানেও কিন্তু প্যাসেজ তোলার দরকার নেই, কেবলমাত্র উত্তরটা লিখলেই হবে। কোয়েশ্চেন নং 9 হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এখানে 20টা ট্যাগ কোয়েশ্চেন আছে, টপ 20। এই ক্ষেত্রে আমি বলি ট্যাগ কোয়েশ্চেনটা হচ্ছে কিন্তু অনেকটাই ট্যাগ ইকুয়াল পানি, একেবারে সহজ। এই প্রশ্নটাতে যদি তুমি 5 আউট অফ 5 না পাও তাহলে এর চেয়ে আর পুরা কপাল কিছুই হতে পারে না, কোনো ক্রমেই কিন্তু 5 মিস করা যাবে না। এনিওয়ে, এই প্রশ্নটাও কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের মতো দুইভাবে আসতে পারে, ডিটাচ সেন্টেন্সেও আসতে পারে অথবা নির্দিষ্ট একটা টপিকের উপর আসতে পারে। যেভাবে আসুক না কেন তুমি কমা পর্যন্ত যে স্টেটমেন্টটা পুরোটা তুলবে এবং ট্যাগ কোয়েশ্চেনটার নিচে আন্ডারলাইন করে পুরো বাক্যটা লিখে কিন্তু অ্যান্সার করতে হবে। ভুলে যেও না, আমি কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সেও একই কথা বলেছিলাম, এই 2টা আইটেম কিন্তু পুরোপুরি তুলে অ্যান্সার করতে হবে। ওকে, এবার আসো সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টর টপ 20টা সেন্টেন্স কানেক্টর স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, আশা করি ইতিমধ্যে তোমরা নিতে পেরেছো। এখানে আমি একটু টিপসটা পড়বো, অনেক কিছু লিখে রেখেছি। দেখো, অনেক শিক্ষার্থী আমাকে বলে যে স্যার সেন্টেন্স কানেক্টরে কীভাবে ভালো করা যায়, মানে এটা তো কোনো ক্রমেই মানে অ্যান্সার কারেক্ট হয় না, কিছু হলে কিছু হয় না, এই ক্ষেত্রে কয়েকটা হলে বাকি কয়েকটা হয় না, এরকম একটা অবস্থা। এই ক্ষেত্রে আমি দুটো কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে, দেখো সেন্টেন্স কানেক্টর পারা না পারা, লক্ষ্য করো কি লিখেছি, পারা না পারা, এটা 80% নির্ভর করে বাংলা অর্থের উপর। তাই তোমার যে পরীক্ষায় প্রদত্ত যে প্যাসেজটা, গিভেন প্যাসেজটা, এটার A to Z কিন্তু তোমাকে অর্থ বুঝতে হবে। অর্থই তোমাকে বলে দিবে গ্যাপে কোন কানেক্টরটি বসবে। আর থাকলো বাকি 20%, সেই 20% নির্ভর করে গ্রামারের উপর। এখন গ্রামার তো বিশাল একটা বিস্তর আলোচনার দাবি রাখে, অনেক টপিক, কোন টপিকটা এখানে ফোকাস হবে, বিশেষ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই দুটো সেন্টেন্সের উপর ধারণা থাকলে এবং অর্থ ভালো করে বুঝতে পারলে ইনশাআল্লাহ কেউ তোমাকে আটকাতে পারবে না সেন্টেন্স কানেক্টরে। এখানে একটু কথা বলে রাখি, কমপ্লিটিং সেন্টেন্সে যে যত বেশি পারবে কমপ্লিটিং সেন্টেন্স, সে তত বেশি কিন্তু কানেক্টরেও পারবে, মানে এক্সপার্ট সে তত বেশি। একটা বিষয় উল্লেখযোগ্য, এখানে বিভিন্ন পরীক্ষার্থী পরীক্ষার হল থেকে বের হয়ে একজন আরেকজনের সাথে কথা বলে যে আমি তো
কানেক্টর এটা দিয়ে আসছি, সে বলে যে আমি আরেকটা দিয়ে আসছি। দেখো দুটো অ্যান্সার, দুইজন শিক্ষার্থীর অ্যান্সারই কিন্তু সঠিক হতে পারে যদি তারা দুজনেই সঠিক অর্থ বুঝে সঠিক কানেক্টরটি বসিয়ে থাকে, তাহলে কিন্তু পরীক্ষক তাকে দুজনকেই সমান নাম্বার দিতে বাধ্য থাকবেন। আশা করি বুঝতে পেরেছো। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা যে মনে করো একটা গ্যাপ এতে কোনো একটা গ্যাপে ইন এডিশন টু বসবে, সে আরেকজন স্টুডেন্ট ইন এডিশন টু না লিখে বিসাইডস লিখেছে, তাহলে তারটা কি হবে না? অবশ্যই হবে। সে সিনোনিম দিয়ে কিন্তু এটা ফিল আপ করেছে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। তবে একটা কথা উল্লেখযোগ্য যে অবলিক দিয়ে কিন্তু একাধিক আনসার লেখা যাবে না, যে এখানে ইন এডিশন টু এবং বিসাইডস দুটোই লিখে দিলাম তা হবে না, একটি মাত্র কিন্তু অ্যান্সার দিতে হবে। আর যদি একাধিক কানেক্টর আসে, 5টা গ্যাপের মধ্যে একাধিক কানেক্টর যদি প্রয়োজন পড়ে, তাহলে সিনোনিম ইউজ করার চেষ্টা করবা, এটাই হচ্ছে উত্তম। সেম কানেক্টর দিয়ে অ্যান্সার না করে, ফর এক্সাম্পল এক জায়গায় ফার্দার মোর লিখলে আরেক জায়গায় বিসাইডস লেখার চেষ্টা করবা, দুটোই তো সেম, বাট সিনোনিম ইউজ করার চেষ্টা করবা। ওকে, আমরা ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন দেখি। এখানেও কিন্তু টপ 20টা দেওয়া আছে। ওকে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। সুপার টিপসটা নিয়ে কথা বলতে চাই। ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন সলভ করার ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করি স্টুডেন্টের মধ্যে একটা প্রবলেম, সেটা হচ্ছে শিক্ষার্থী মনে করে যে এই প্যাসেজটার মধ্যে হয়তো 10টা ভুল আছে, কিন্তু দেখা যায় যে সলভ করতে গিয়ে দেখা যায় প্রায় 8টা-9টা ভুল, অথবা অনেক সময় 10টার বেশিও ভুল থাকতে পারে। অতএব তোমরা কখনো এই 10টাই যে থাকবে, 10টার বেশিও থাকতে পারে অথবা কমও থাকতে পারে, এটা নিয়ে তোমরা টেনশন করবে না। তোমরা যেগুলো ভুল পাবে সেই ভুলগুলোই তোমরা এখানে কারেক্ট করে দিয়ে আসবে। এটা পরীক্ষার হলে এগুলো চিন্তা করে সময় নষ্ট করার কিছু নেই। বিশেষ করে আমি দেখেছি যে বিগত পরীক্ষাগুলো প্রশ্ন বিশ্লেষণ করলে দেখতে পাই যে 12টি পাংচুয়েশন মার্ক আছে মোটমাট, তার মধ্যে 6টা পাংচুয়েশন মার্কই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তার মধ্যে আমরা দেখতে পাই যে ফুল স্টপের ব্যবহার হয়, তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক, তারপর হচ্ছে কমা, ইনভার্টেড কমা, এক্সক্লামেশন মার্ক, আর হচ্ছে অ্যাপোস্ট্রফি। এই 6টা কিন্তু বারবার এসেছে প্রত্যেকটা বোর্ডে ব্যবহার, এই জিনিসটাই লক্ষ্য করা গেছে। অতএব বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এরই মাধ্যমে আমাদের গ্রামারের আইটেমগুলো শেষ হলো 1 থেকে 11 পর্যন্ত। এবার আমাদের সেকেন্ড সেকশন অর্থাৎ পার্ট বি হচ্ছে কম্পোজিশন, যেখানে 40 মার্কস আছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নং 12, রাইটিং উইথ সিভি। তোমরা জানো যে একটা সিভি পারলেই কিন্তু শত কেন হাজার সিভি কিন্তু লেখা যায়। তো এখানে তারপরেও আমি তোমাদের ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখে এখানে টপ 15 সিভি দিয়েছি। আশা করি এগুলো বেশি করে প্র্যাকটিস করবে, এখান থেকে কমন পাওয়ার শতভাগ সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাই কোয়েশ্চেন নং 13। এখানে রাইটিং ফর্মাল লেটার্স, কমপ্লেন লেটার্স আর নোটিস, 3টা আইটেম। তবে সবচেয়ে বেশি ফর্মাল লেটার থেকেই প্রশ্ন বেশি আসে। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা গিয়েছে, বিশ্লেষণ করে দেখা গিয়েছে। পাশাপাশি কিছু বোর্ডে আবার কমপ্লেন লেটারও এসেছে, এই জন্য কমপ্লেন্ট লেটারও কয়েকটা দিয়েছি। আর নোটিস একেবারে কম এসেছে, এই জন্য নোটিসও খুবই অল্প কিছু দিয়েছি। আশা করি এগুলো যদি তোমরা ফলো করো এর ভিতর থেকেই থাকবে ইনশাল্লাহ। এবার আসো কোয়েশ্চেন নং 14 প্যারাগ্রাফ। আমরা জানি ইংলিশ ফার্স্ট পেপারও কিন্তু প্যারাগ্রাফ আছে, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এখানে আমি 15টা প্যারাগ্রাফ তোমাদের জন্য সিলেক্ট করেছি রেটিং সহ। ভালো করে পড়বে ইনশাল্লাহ, কমন থাকবে আশা করছি। আর রাইটিং কম্পোজিশন লাস্ট কোয়েশ্চেন আমাদের। এখানে কিন্তু টপ 15 কম্পোজিশন আছে। একটা নতুন কম্পোজিশন আমি অ্যাড করেছি, রিসেন্ট টপিক জুলাই 2024 আপরাইজিং অথবা দ্য জুলাই রেভলিউশন 2024। এই প্রশ্নটা কিন্তু তোমার প্যারাগ্রাফ আকারে আসারও সম্ভাবনা আছে। অতএব তুমি যদি কম্পোজিশন আকারে শিখো বড় করে, তাহলে এটা প্যারাগ্রাফ আকারেও লিখতে পারবা। জাস্ট পার্থক্য হচ্ছে একটা প্যারাই লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সাজেশনটার যদি ফুল ক্লিয়ার ছবি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজ ইংলিশ ল্যাব নামে আমার একটা ফেসবুক পেজ আছে, ওই পেজটা ফলো করে রাখবে। আমি সেখানে পুরো সাজেশনটার ছবিটা দিয়ে দিব, সেখান থেকে সহজেই তোমরা সংগ্রহ করতে পারবে। একেবারেই শেষ মুহূর্তে চলে আসছি, যাবার আগে একটা কথা বলতে চাই।
তোমাদের কাছে যদি আমার এই আলোচনা বা একটু হলেও উপকার যদি তোমাদের হয়, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুল করবে না। পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অতি শীঘ্রই। আল্লাহ হাফেজ।